পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 58। দীপ্রর হাতখানা ব্যান্ডেজ করে দিল রাত্রি। বেশ ভালোই আঘাত পেয়েছে। ওর খুব হতাশ লাগে। তুমি যে কি করো দীপ্র ভাই? বেশি লাগেনি, চিন্তা করিস না। বেশি লাগেনি এটা বলো কেমন করে? আমি স্পষ্ট দেখলাম কত গভীর আঘাত। ওর কথাখানা হজম করে নিল দীপ্র। প্রসঙ্গ বদল ঘটল অরণ্যর আগমনে। কাজের জন্য বাইরে ছিল, খবর পেয়ে চলে এসেছে। কিরে, মাথা খারাপ নাকি? হাতে আঘাত করতে গেলি কেন? ছাড়ে কথা, তোদের বিষয় বল। কি সিদ্ধান্ত নিলি? রাত্রি আর অরণ্য দুজনেই চুপসে গেল কেমন। দীপ্র হতাশ হয়ে বলল, এখনো যদি সিদ্ধান্ত নিতে না পারিস, আই সয়ার তোদের মাঝে আমি আর থাকবো না। দীপ্র শোন। কি শুনব অরণ্য? এত কিছুর পরও। দীপ্র থেমে গেল। এই দুটো মানুষকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছিল ও। তবে ও চায়নি বিয়ের পর কোনো ঝামেলা হোক। তাই এদের সিদ্ধান্ত নিতে না পারার সময়টুকুতেই রাত্রিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু বিপদ ঘটে দুজন দুজনের মুখোমুখি হয়ে ফের ঝগড়া করে, একে অপরের দোষ দেয়। একদিক থেকে ভালো হয়েছে, দুজনেই মনের যত রাগ ছিল তা প্রকাশ করে ফেলেছে। তারপর এই সময়টুকু দুজনকে দেওয়া হলো একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। অরণ্য রাত্রির দিকে চাইল। রাত্রির রাগও নেমে গিয়েছে। ও মৃদুভাবে বলল, আমার সমস্যা নেই। একটা চমৎকার হাসির উদয় ঘটল অরণ্যর ঠোঁটে। চোখের ইশারায় চুমু বোঝাতেই রাত্রি দাঁত কামড়ে চাইল। এতে অরণ্য পাত্তা দিল না। ও দীপ্রর পাশে বসে বলল, আমরা বিয়ে করব, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দীপ্র বড় করে নিঃশ্বাস ফেলল। বলল, ফাইনালি একটা ঠিকঠাক সিদ্ধান্তে এলি তোরা। তোদের দুজনকে নিয়ে কুহু আমাকে এত প্রশ্ন করেছে, এত চিন্তা করছেও। কুহুর কথা হাসতে অরণ্য বলে উঠল, ভালো কথা। এটা কি হলো ভাই? তুই তো সবাইকে ফাঁকি দিয়ে বিয়ে করে নিলি। এর কি মানে হলো? আমাদের জানাতে পারতি। পাগল নাকি? তোদের জানাবো? আর তোরা দুজন এসে আবার ঝগড়া শুরু করিস আর আমার বিয়ের 12টা বাজুক। এই কথায় একটা মেকি হাসলো অরণ্য। দীপ্র বলল, তাছাড়া তোদের দেখলে তোদের নিয়ে ব্যস্ত হয়ে যেত। তখন আরেক সমস্যা হতো। এতদিনে একটা দিক ঠিকঠাক করতে পারলাম বলে মনে হচ্ছে। আমি যে কি উল্টাপাল্টা করে চলেছি এতদিন, আমার নিজেরই বুঝে আসে না। দীপ্রকে ভীষণ ক্লান্ত দেখালো। রাত্রি এবার বলল, আয়ানার রিয়াকশন কেমন? ভালো না রে। আমি চাইনি ওদের কাউকে কষ্ট দিতে। হাজার হোক আমার তো আপনজন। কিন্তু বলে থামলো দীপ্র। বড় হতাশা নিয়ে বলল, ওরা ঠিক হবে না, বরং আরো মেজাজ দেখাবে ভবিষ্যতে। এটা নিয়ে ভয়। কুহুকে তো জানিস, মাঝে মাঝে এত বোকামি করে। রাত্রি বুঝলো কথার মানে। কুহুটা আসলেই বোকা। অবশ্য পরিস্থিতি ভেদে প্রতিটা মানুষই বোকা, সে নিজেও। সব তো হলো, কিন্তু এবার রাত্রি বসার। অরণ্যর কথার মাঝে রাত্রি মিনমিন করে বলল, বাড়ির সবাইকে খুব অপমানিত হতে হয়েছে, তাই না? রাত্রির বোধহয় কান্না পেল। এই ইগো, এই ভুল সিদ্ধান্ত আজ তাকে এতটা কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। দীপ্র বলল, হয়েছে এটুকু, তবে তোর জীবনের কাছে সেটা কিছুই না। রাত্রির খুব অসহায় লাগলো। একই সাথে কৃতজ্ঞতায় মাথাটা নুয়ে আসছে। কেউ না বুঝলেও দীপ্র ভাই বুঝেছিল রাত্রির শেষমেশ এই বিয়েটা মেনে নিতে পারছিল না। তবে পালাবে কিংবা বিয়ে ভাঙবে এই সিদ্ধান্তও নিতে পারছিল না পরিবারের কথা ভেবে। নিজের ভুলের জন্য নিজেকে বলি দিতে চাইছিল, কিন্তু দীপ্র ভাই সেটা হতে দেয়নি। দুজনকে বুঝিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করিয়ে আনে। অবশ্য ওরা চাইলেই অন্যভাবে বিয়েটা ভাঙতে পারত, কিন্তু তখন আবার আশঙ্কা ছিল পরিবারের মানুষেরা ইমোশনাল কথাবার্তা বলে, নিজেদের সম্মান বাঁচানোর কথা বলে রাত্রিকে বলি হতে না বাধ্য করে। তাই দীপ্র আর রিস্ক নেয়নি, একেবারে ওদের বের করে এনেছে। এতে পরিবারের সম্মান কিছুটা নষ্ট হয়েছে, তবে রাত্রির জীবন তো বেঁচেছে। দীপ্র ক্লান্তভাবে চোখ বন্ধ করলো। রাত্রে চা বানানোর কথা বলে রান্নাঘরে যেতেই ওর পেছন পেছন এলো অরণ্য। চায়ের পানি বসিয়ে পেছন ঘোরা মাত্রই অরণ্যর বিশাল বুকটা ভেসে এলো। খানিকটা ভয় পেয়ে অদূরে যেতেই এক হাতে মেয়েটিকে কাছে টেনে নিল অরণ্য। মাথাটা নুয়ে রাত্রির খুব কাছে গিয়ে বলল, আই এম সরি মাই লাভ। ভালোবাসায় ইগো রাখতে নেই। এই উপলব্ধি হতে গিয়ে দেরি করে ফেললাম, তবে কথা দিলাম অরণ্য জোয়ারদার আজ থেকে তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ভুল আমার হোক কিংবা তোমার, সরি সবসময় আমিই বলবো। একদম আদর্শ স্বামী হয়ে চলবো। শেষ কথায় রাত্রি বলল, এই কি বললে? স্বামী? কে কার স্বামী? এখনো স্বামী হওনি মিস্টার, তাই দূরে থাকো। কথা শেষ হওয়া মাত্রই অরণ্যকে ধাক্কিয়ে সরিয়ে দিল রাত্রি। ছেলেটা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কি সুন্দর একটা ইমোশনাল পার্ট চলছিল। ও ভেবেছিল সুযোগ বুঝে চুমুটুমুও পাওয়া যাবে, কিন্তু না, এ তো উল্টো দূরে সরিয়ে দিল।
বাড়িতে আবারও ঝড় আসবে। তার আগমনী বার্তা চারপাশে বিরাজ করছে। সবাই এইটুকু বুঝেছে, রাত্রি যার সাথেই পালাক না কেন, তাতে দীপ্রর সংযোগ রয়েছে। দীপ্র নিজেও বুঝতে পারছে তার উপর বেশ ভালোই আক্রমণ আসবে। তবে এসবে এখন পাত্তা দেওয়া যাবে না। বাড়িতে এসেই দীপ্র এলো কুহুর কাছে। রাত তখন খুব গভীর, তবে মেয়েটি নিজের ঘরে এসে শুয়েছে। এটা দীপ্রর পছন্দ হয়নি একদমই। নিশ্চয়ই না খেয়েই শুয়েছে। ও যদিও এসেছিল উঠিয়ে খাইয়ে নিজের ঘরে নিয়ে যেতে, তবে ওর ঘুমন্ত মুখটা দেখে সেটা ইচ্ছে হলো না। অগত্যা কুহুকে রেখেই নিজের ঘরে পৌঁছালো দীপ্র। সমস্ত রাত এদিক সেদিক করে পার হলো। হয়তো ইতিহাসে এটাই প্রথম কোনো বিয়ের রাত যে রাতে বউ এক ঘরে আর বড় অন্য ঘরে ঘুমালো। হায় দীপ্র, হায়! এ কেমন ভাগ্য তোমার! চাচাতো বোনকে বিয়ে করেও আনরোমান্টিক ভাবে রাত গেল। একেই কি বলে, তবে কপালে না থাকিলে ঘি ঠকঠকালে হবে কি? কুহুর ঘুম ভাঙলো ফোন কলে। ও নিভু নিভু চোখে কল রিসিভ করতেই ওপাশ থেকে কণ্ঠটা বেজে উঠল। কুহু, কি হয়েছে তোর? কোনোভাবেই তোকে রিচ করতে পারছি না। তুই ভার্সিটি আসবি কখন? আজ যে কোর্স নেওয়ার লাস্ট ডেট। কুহুর হৃদয় লাফিয়ে উঠল। এমনিতেই পড়াশোনার 12টা বেজে গিয়েছে। ও আর খেয়াল নেই কোর্স নেওয়ার কথা। অনলাইনের সুযোগটিও মিস করেছে। কুহুর হতাশ লাগছে। একদমই মনে ছিল না কি যে হচ্ছে। তুই দ্রুত আয়। হুম, আসছি বলে কল রাখলো কুহু। সকাল 8টা বাজে। খাওয়ার সময় নেই, ইচ্ছেও নেই। কুহু কোনো মতে তৈরি হলো। একবার ভাবলো মায়ের ঘরে যাবে। দরজার কাছে গিয়ে নক করতে গিয়েও আর সাহস হলো না। শেষমেশ মায়ের সাথে না দেখা করেই বের হতে হলো। কোর্স নেওয়া কমপ্লিট করে হাঁপ ছেড়ে বাঁচল কুহু। মনটা ভীষণ ভয় ভয় করছিল। আজ এত মানুষ ভার্সিটিতে, কোথাও একটু দম ফেলার জায়গাও যেন নেই। পেটে এবার ক্ষুধাটাও জেগে উঠল। ও খেয়াল করলো দীর্ঘ সময় খাওয়া হয়নি। এদিকে ক্যান্টিনে বিশাল লাইন। ইচ্ছে করছে না দাঁড়াতে। তাই ওরা এলো ভার্সিটির পাশে থাকা পিৎজা শপে। কুহু অর্ডার দেবে ভাবতেই সায়ের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এত এত খাবার নিয়ে হাজির হয়েছে সে, যেন আগে থেকেই সব তৈরি ছিল। কুহু, তোর খিদে পেয়েছে তাই না? খা। কুহু মানা করতে গিয়েও আটকালো। মন মানছে না। ক্ষুধা জিনিসটা বড় খারাপ। তবে ও হ্যাঁ বলতে গিয়েও বলতে পারল না। তার আগেই দেখা গেল একটি লম্বা বলিষ্ঠ দেহের ব্যক্তির আগমন হয়েছে। তাকে দেখেই লাবিবার চোয়াল নেমে এলো। ও ভেবে পায় না এমন মানুষকে কুহু কিভাবে না করতে পেরেছে। লাবিবা খেয়াল করে দেখল ভার্সিটির অন্যান্য মেয়েরাও যারা এই শপে এসেছে তারা সবাই দীপ্তর দিকে তাকিয়ে। দারুণ স্মার্ট সুন্দর হওয়াতে সবার চোখ পড়েছে। কুহু নড়ে চড়ে উঠল। সায়ের বলল, কিরে, খাওয়া শুরু কর। কুহু কথা বলতে পারল না। দীপ্র এগিয়ে এসে লাবিবাকে হাই জানালো। তারপর সায়ের জন্য বসার যে স্থানটি ছিল সেখানে বসলো। সায়ের ভ্রু কুঞ্চিত করে তাকালো। আরে, এত খাবার! কারো ট্রিট নাকি? সায়ের কিংবা কুহু কোনো কথাই বলল না। লাবিবা হেসে উত্তর দিল, ভাইয়া, সায়ের খাওয়াচ্ছে। ওহো, তুমি সায়ের? সায়েরের মুখটা একদম আধারে মিশে গেছে। ও জাস্ট মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দীপ্র দারুণভাবে হাসলো। তারপর ওয়েটারকে ডেকে বলল, বিল কত এসেছে? ওয়েটার অ্যামাউন্ট জানাতেই দীপ্র বিল মিটিয়ে দিল। সায়ের বিরোধ করে বলল, আপনি দিচ্ছেন কেন? খাবার তো আমি এনেছি। হুম, তুমি এনেছো। তবে কি বলো তো সায়ের, কুহুটা একদম বোকা। বিয়ের পরের দিন কেউ অন্যের থেকে ট্রিট নেয়, ওর উচিত ট্রিট দেওয়া। আর ওর হাজবেন্ড হিসেবে সেই দায়িত্ব তো আমার পালন করা উচিত। তাই এগুলো কুহুর তরফ থেকে তোমাদের ট্রিট। দীপ্রর কথার মানে লাবিবা কিংবা সায়ের কিছুই বুঝলো না। বোঝার সুযোগও দেওয়া হলো না। দীপ্র তার আগেই কুহুকে বসা থেকে উঠিয়ে নিল। এক হাতে বাহুতে চেপে নিজের কাছে ঘেঁষাতেই লজ্জায় মিয়ে গেল কুহু। চারপাশে এত মানুষ, সবাই দেখে চলেছে। কিছু কিছু মেয়ে কপালও কুঁচকে আছে, যেন এই দৃশ্যখানা তাদের চোখের বিষ। দীপ্র এবার গলার স্বর উঁচু করলো। সবার নজর ফিরল এদিকে। হ্যালো, আই এম দীপ্র দেওয়ান। আই হ্যাভ ব্রোট এ লিটল গিফট ফর এভরিওয়ান অন দ্য হ্যাপিনেস অফ আওয়ার ওয়েডিং। পিৎজা ট্রিট ফর এভরিবডি। প্লিজ টেক ইট অ্যান্ড এনজয়। আই উইল পে দ্য বিল। সঙ্গে সঙ্গে চারপাশ থেকে করতালি ভেসে এলো। সবাই নিজেদের ভাগের পিৎজা আনার জন্য শপের দিকে হুমড়ি খেয়ে পড়ল। কুহুর এবার ভীষণ লজ্জা লাগছে। এতটাই লজ্জা লাগছে যে একটু আগের খিদেটাও লেজ গুটিয়ে পালালো।